হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা বল গতি চ্যাপ্টারের যে বিশেষ আলোচনাটা করব যে ভিডিও ক্লাসটাতে, সেটা হচ্ছে বলটার সম্পর্কে ধারণা। তো আমরা এই বল এবং গতি যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, যার প্রথম অংশে আমরা গতি নিয়ে আলোচনাটা করে নিয়েছি। তো দ্বিতীয় অংশতে আমরা গতির কারণটা নিয়ে আলোচনাটা করব। সেটা কি না, বল। তো এই বল যে বিষয়টাকে নিয়ে আমরা দুটো ভিডিও আমরা করব, যেখানে প্রথম ক্লাসে আজকে আমরা বলের ধারণাটা নিয়ে বেসিক্যালি আলোচনাটা করব। তো যার মধ্যে আমরা যে বল কি জিনিস, বল কি, যে বলের শ্রেণী বিভাগগুলোই বা কি কি, বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে তার শ্রেণী বিভাগ, এবং যে বল সম্পর্কিত যা সমস্ত তথ্য আমরা জেনেছি বা বিভিন্ন সময় জানবো, সবগুলোকে আমরা একজোট করে বলের ধারণা অংশতে আমরা আলোচনাটা করব। সেই সঙ্গে যে বিভিন্ন প্রকার বলগুলোর উদাহরণগুলো আমরা এখানে আনবো। তো বল আবার আমরা জেনেছি এটা একটা ভেক্টর রাশি। তো বল সেই জন্য তাদের সংযোগ বা বিয়োগ সূত্র, অর্থাৎ বল দুটো বলের লব্ধি বা তাদের যোগফল কত হবে, সেইগুলো নির্ণয় করাটা আমরা, তার জন্য যে বিশেষ যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো জানবো। সঙ্গে সঙ্গে আমরা এটাও জানবো যে এই সমস্ত সূত্রগুলো কিন্তু যে কোনো ভেক্টর রাশির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, প্রযোজ্য হবে, এবং সেইগুলো নিয়েই আজকের প্রাইমারি আলোচনাটা আমরা করতে যাচ্ছি। তো প্রথম যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সে বল কি না। আমরা এই বল সম্পর্কে আরো বিস্তারিত ধারণাগুলো, যেগুলো আমরা পরবর্তী আলোচনাতে পাবো, যেগুলো নিউটনের গতিসূত্র নামে পরিচিত, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী যে নিউটন, কিংবা তার যে পূর্বসূরীরা ছিলেন গ্যালিলিও, অ্যারিস্টটল প্রমুখদের যে সমস্ত যে গবেষণালব্ধ ফলাফলগুলোকে একজোট করে বিজ্ঞানী নিউটন তিনি তার সূত্র দিয়েছিলেন, এবং সেখানে সেই বলটার মান নির্ণয় এবং তার ফলাফলগুলো আমরা পরের ভিডিওতে আনবো। অর্থাৎ সব যে যে গাণিতিক প্রশ্নগুলো আমরা সেকেন্ড পার্টে আনবো। প্রাইমারি আলোচনার মধ্যে আমরা শুধু যে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, বল কি জিনিস না। বল হচ্ছে যা প্রয়োগ করলে চারটা ঘটনা ঘটতে পারে। কোনো স্থির বস্তু গতিশীল হয়ে যেতে পারে, কিংবা কোনো গতিশীল বস্তু স্থির হতে পারে। তাহলে যা প্রয়োগ করলে কোনো গতিশীল বস্তু স্থির হয়ে যায় কিংবা কোনো স্থির বস্তু গতিশীল হয়ে যায়, সেটাকে বলতে পারি বল। কিংবা দ্বিতীয়ত কি, যা প্রয়োগ করলে কোনো গতিশীল বস্তু যাচ্ছিল, যা কোনো কিছু হঠাৎ প্রয়োগ করলে তার অভিমুখ পরিবর্তন হয়ে যেতে পারে, সেটাও বল বলতে পারি। কিংবা কোনো গতিশীল বস্তু যেটা চলছে তাতে হঠাৎ করে ত্বরণের উদ্ভব হয়ে যেতে পারে, কিংবা হঠাৎ করে মন্দনের উদ্ভব হতে পারে, সেটাকেও আমরা বলবো বল। তাহলে আবার যা প্রয়োগ করলে এই সমস্ত কোনো কিছু না হয়ে কোনো বস্তুর আকার আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেটাও এক প্রকারের বল, সেখানেও বল প্রযুক্ত হচ্ছে। অর্থাৎ আমরা প্রথম চলে আসছি বল ধারণা। বল জিনিসটা কি সেখানে আলোচনা করলাম, যে বল হচ্ছে সেই জিনিস যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয়ে যেতে পারে কিংবা গতিশীল বস্তু স্থির হয়ে যেতে পারে। কোন গতিশীল বস্তুতে ত্বরণ কিংবা মন্দন সৃষ্টি হতে পারে, কোন গতিশীল বস্তুর অভিমুখ পরিবর্তন হয়ে যেতে পারে। অভিমুখ পরিবর্তন বিষয়টা নিশ্চয়ই তোমরা জানছো। তোমরা কেউ ধরো সাইকেল চালিয়ে যাচ্ছ, হঠাৎ করে তোমার এক বন্ধু তোমার হ্যান্ডেলে একটু ধাক্কা দিয়ে দিল, একটা বল দিল তোমার হাতের মধ্য দিয়ে, তাহলে দেখবে তার হ্যান্ডেলটা বাঁক নিয়ে নিচ্ছে, তো অন্যদিকে বেঁকে যাচ্ছে। সেটাই হচ্ছে অভিমুখ পরিবর্তন। সেই রকম আকার আকৃতির পরিবর্তন, কোন যে আমরা যদি নরম কোনো বস্তু নিয়ে থাকি তার উপর বল প্রয়োগ করে দেখবো তার আকার আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই রকম এইটাই হচ্ছে বল। তো বল সম্পর্কে এটা একটা তথ্যমূলক ভিডিও আমরা যেখানে করছি, যা কিছু আমরা জেনেছি সবগুলোকে একজোট করে একটা যে ভিডিওর মধ্যে আমরা আলোচনাটা করছি। এরপরে চলে আসছি আমরা যে বলের শ্রেণী বিভাগ, অর্থাৎ বল তো এই সমস্ত কিছু করতে পারে। তো বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে আমরা যা কিছু তথ্য পেয়েছি সবগুলোকে একজোট করে আমরা বলছি বলের প্রকৃতির উপর বলকে ভাগ। বলটা প্রকৃতি, অর্থাৎ বলটা কিভাবে প্রযুক্ত হচ্ছে কোথায়, সেটার উপর ভিত্তি করে আমরা বলকে দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্পর্শযুক্ত বল,
অর্থাৎ যে বলটা কোনো বস্তুর সঙ্গে সংস্পর্শ থাকা অবস্থায় কিন্তু ক্রিয়াশীল হচ্ছে সেটাকে বলছে স্পর্শযুক্ত বল। আর একটা বল বলা হচ্ছে কি ফিল্ড ফোর্স বা ক্ষেত্র বল, যে বলটা প্রযুক্ত হচ্ছে কিন্তু সরাসরি সংস্পর্শে নেই। যেমন কি সংস্পর্শযুক্ত বলগুলোর উদাহরণগুলো আমরা যদি বলি, যেমন কি টান, ধাক্কা, এই সমস্তগুলো, ঘর্ষণ, এই সমস্তগুলো কিনা সংস্পর্শ থেকে অবস্থায় কাজ করে। ক্ষেত্র বলগুলো কোনগুলো? যেগুলো দূরবর্তী স্থান থেকে ক্রিয়া করে, যেমন ধরো যে চৌম্বক বল কিংবা অভিকর্ষ বল। অর্থাৎ এই সমস্ত বলগুলো কিন্তু দূরবর্তী স্থান থেকে ক্রিয়া করে, সরাসরি সংস্পর্শে থাকতে হবে না। এই রকম হচ্ছে দু প্রকারের বল আমরা সাধারণত পেয়ে থাকি। তৃতীয়ত এবারে আলোচনাতে আসছি যে বলের শ্রেণী বিভাগটা আমরা মৌলিকত্বের বিচারে, অর্থাৎ যত প্রকৃতির যত ধরনের আমরা বলকে খুঁজে পাই না কেন, আমরা প্রধানত মৌলিক বল আমরা পেয়েছি 4টা। মৌলিক বল কি জিনিস? অর্থাৎ যে কোনো বল যেটা মৌলিক, অর্থাৎ যাকে কারোর উপর নির্ভরশীল নয়, সেটা এক প্রকারেরই বল। যেমন আমরা মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা জেনেছি, যাকে আর ভাঙা যায় না, সেইটাই হচ্ছে, সেটা দিয়ে অন্য সংখ্যা তৈরি করা যায়। তো বলও সেই রকম 4 প্রকারের রয়েছে। যেটা 4 প্রকার মৌলিক বল কি কি না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু এই 4টি মৌলিক বল দ্বারাই কিন্তু তৈরি রয়েছে। সেই 4 প্রকার বলের মান এবং তাদের অনুপাতগুলো কিন্তু এত সুসামঞ্জস্য ভাবে রয়েছে, যাতে করে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে আকার আকৃতি এই রকমের। যদি কোনো একটা বলের মান সামান্য এদিক ওদিক হয়, তাহলে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড আজকের এই অবস্থায় বা এইরকম আকার আকৃতির হবে না। সেই 4টা মৌলিক বল কি কি? একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল, স্থির তড়িৎ বা তড়িৎ চুম্বকীয় আকর্ষণ বল আমরা বলছি, স্থির তড়িৎ না বলে তড়িৎ চুম্বকীয় আকর্ষণ বল। আর একটা কি, যে নিউক্লিয় বল। নিউক্লিয়াসের অভ্যন্তরে আমরা কাজ করে জানি, নিউক্লিয় বল সম্পর্কে আমরা পরমাণু গঠন চ্যাপ্টারে পড়েছি, নিউক্লিয় বল সেখানেও আমরা হয়তো উল্লেখ করেছি। আর একটা ধরনের বল হচ্ছে কি উইক বল, উইক বল, উইক ফোর্স। তো এই 4 প্রকারের বল। মহাকর্ষ বল জানো তোমরা, মহাবিশ্বের বিভিন্ন বস্তুগুলো যে পরস্পরকে আকর্ষণ করছে যে বল দ্বারা। তড়িৎ চুম্বকীয় বল, অর্থাৎ স্থির তড়িৎ এবং কিংবা গতিশীল অবস্থায় থাকা চুম্বক, সেই পরস্পর কিন্তু দুটো একই, যে যেমন কয়েনের দুটো রূপ আমরা বলতে পারি, স্থির তড়িৎ এবং চুম্বকীয় বল দুটো পরস্পর বিপরীত মেরুতে রয়েছে, কিন্তু একই বিষয়ের দুটো রূপ। নিউক্লিয় বল, নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকা সমস্ত যে নিউক্লিয়ন গুলোর গতিবিধি যার দ্বারা নিয়ন্ত্রিত হয়। উইক বল বিষয়টা কি? যখন কোনো যে রেডিও অ্যাক্টিভ কণা কোনো কিছু নির্গত করে অন্য কোনো একটা কণাকে ছেড়ে দিচ্ছে বা নির্গত হচ্ছে, সেই অবস্থায় নির্গত হওয়া অবস্থায় যে বলগুলো কাজ করে থাকে, সেই বলগুলোকে আমরা বলছি উইক ফোর্স। এই হচ্ছে 4টি মৌলিক বল, 4 ধরনের। এবং এদের বলগুলোর যদি তোমরা দেখো যে শক্তির বিচারে উইক বল কিন্তু সবচেয়ে দুর্বল, তারপরে মহাকর্ষ বল, তারপরে তড়িৎচুম্বকীয় বল, তারপরে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে নিউক্লিয় বল। তো এখন আমরা বলগুলোকে লব্ধির বিচারেও দুভাগে ভাগ করতে পারি। বলগুলোর লব্ধি বলতে কি, অনেকগুলো বল যেখানে প্রযুক্ত হচ্ছে, সেই বলগুলো ক্রিয়াশীল হওয়ার পর তার লব্ধিটা যদি 0 হয়, যোগফল যদি 0 দেখায়, সেই বল, অর্থাৎ বলগুলোর যদি সমস্ত বলগুলোর যোগফল যদি 0 হয়, সেই জায়গায় বলকে বলবো আমরা প্রতিমিত বল। আর যদি যে বলগুলো প্রযুক্ত হচ্ছে সেই বলগুলো, অর্থাৎ যে বলগুলোর লব্ধির মানের পর আমরা ভিত্তি করে একটা ভাগটা রেখেছি, অপ্রতিমিত বল, যে বলগুলো যোগ করলে কিন্তু সবগুলো বলের যোগফল কিন্তু 0 হবে না, সেটাকে বলা হচ্ছে অপ্রতিমিত বল। তো এটা কোনো নির্দিষ্ট বল নয়, যে কোনো বলগুলো, এই বলগুলোর মধ্যে ধরো একই ধরনের সব বলগুলো যেখানে প্রযুক্ত হচ্ছে, তাদের লব্ধি 0 কখনো হচ্ছে কখনো হচ্ছে না, তার উপর ভিত্তি করে আমরা জাস্ট একটা আলোচনার মধ্যে রেখেছি। কারণ এই সমস্ত যে টার্মগুলো তোমরা পড়ার সময় বিভিন্ন জায়গায় পাবে। তৃতীয়ত ক্রিয়াক্ষেত্র, যে বলটা কাজ করছে, কোন বস্তুর কোথায় কাজ করছে, কি ব্যাপার, সেটার উপর ভিত্তি করে যদি বাইরে কাজ করে তাকে বলা হচ্ছে বাহ্যিক বল। আর একটা হচ্ছে আভ্যন্তরীণ বল।
অর্থাৎ কি কোনো একটা বস্তুর অভ্যন্তরে বিভিন্ন যে কণাগুলোর মধ্যে কাজ করা বল, যেগুলো বলছি পরস্পর সমান এবং বিপরীতমুখী, যেটা আমরা জানবো সেটাকে আভ্যন্তরীণ বল। আর বাহ্যিক বল, বাইরে প্রযুক্ত হচ্ছে যে সমস্ত বলগুলো আমরা দেখতে পাচ্ছি সেইগুলোকে বলা হচ্ছে বাহ্যিক বল, বাইরে থেকে দেওয়া হচ্ছে কিংবা প্রয়োগ করছে বস্তুটা কারোর উপর। এছাড়া বলটা কি করে উৎপত্তি হচ্ছে, কখনো কখনো আমরা বিশেষ বলের উৎপত্তি আমরা দেখে থাকি। বাস্তব বল, যে সমস্ত উৎপত্তিকে আমরা নিউটনের সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি সেইগুলোকে বলা হচ্ছে বাস্তব বল। অর্থাৎ আমরা তার হচ্ছে প্রকৃত যে কারণ অনুসন্ধানটা আমরা পেয়ে যাচ্ছি। আর যেটার হচ্ছে কি উৎপত্তিটাকে আমরা যে কি করে উৎপত্তি হচ্ছে অনুভব করতে আমাদের অসুবিধা হয়, সেটাকে আমরা বলছি অলীক বল। যেমন কি কোনো ত্বরণযুক্ত বস্তুর পিঠে আমি যদি বসে থাকি, আমি এমনিতেই একটা বলের অস্তিত্ব অনুভব করব, কিন্তু কোথা থেকে আসছে সেই বলটা সেটা কিন্তু আমরা অনুভব করতে পারছি না। কিন্তু সেই বলটা সেই ত্বরণ সহ গতিশীল কোনো বস্তুর পিঠে বসে থাকা ব্যক্তির বা বস্তুতেই যে উদ্ভব ঘটে, সেই বলটার কাল্পনিক ভাবে যেমন সিউডো ফোর্স বলে যাকে আমরা জানি, সেইটাকে বলা হচ্ছে অলীক বল। অর্থাৎ আমরা নির্দেশ তন্ত্রের বলের উৎপত্তি, অর্থাৎ নির্দেশ তন্ত্রের যে উপর ভিত্তি করে যে বলটার উৎপত্তি হচ্ছে সেটাকে আমরা বলছি বাস্তব বল। একটা কখনো যেখানে নিউটনের গতিসূত্রকে প্রযোজ্য হয়, নিউটনস ল গুলো দ্বারা যার অস্তিত্বকে আমরা বলে দিতে পারছি। এছাড়া আমরা ক্রিয়াকালের উপর, কতক্ষণ ধরে টাইমের উপর ভিত্তি করে আমরা কখনো কখনো দুটো টার্ম আমরা পাবো, যেটাকে বলা হচ্ছে ঘাত বল এবং বলের ঘাত। ঘাত বল অর্থাৎ কোন একটা বৃহৎ মানের একটা বড় বল, বড় অর্থাৎ লার্জ ফোর্স যখন খুব ভেরি স্মল, যে খুব কম সময় অর্থাৎ কম সময়ের জন্য প্রযুক্ত হয়, সেই যে বলটাকে আমরা বলে থাকি কিনা ঘাত বল, ঘাতক বল। যেমন কি হাতুড়িতে কোনো জায়গায় পেরেককে যখন আঘাত করি, খুব কম সময়ের জন্য হাতুড়ির সঙ্গে কিন্তু ওই পেরেকের সংস্পর্শ ঘটে, কিংবা কোনো ফুটবলে যখন কোনো ফুটবলার কিক মারে, সেই বলটার সঙ্গে পায়ের যে সংস্পর্শ হয় খুব কম সময়ের জন্য হয় এবং সেই বৃহৎ মানের বলটার ফল আমরা দেখে থাকি। আর বলের ঘাত কি জিনিস, কোন বল যদি কোন নির্দিষ্ট সময় ধরে প্রযুক্ত হয়, সেই যে সময় এবং বলের গুণফলটাকে আমরা বলে থাকি বলের ঘাত। অর্থাৎ ঘাত বল প্রকৃতপক্ষে কিন্তু একটা বল, একটা যেটা খুব বড় মাপের বল কম সময় ধরে প্রযুক্ত হয়েছে। আর বলের ঘাত, তো বলের ঘাত বল প্রকৃতপক্ষে আমরা এটাকে বল বলেই বলবো, একটা বড় বল। কিন্তু ঘাত বল হচ্ছে বল গুণিতক সময় দিয়ে এটাকে পরিমাপ করা হয়ে থাকে। তো এই হচ্ছে বিভিন্ন প্রকার যে বল সম্পর্কিত বিষয়গুলোর আমরা তাদের সম্পর্কে সম্মুখীন হয়ে থাকি, সেইগুলোর একটা সংক্ষিপ্ত আমরা তথ্য তুলে ধরলাম। এখানে কিন্তু অনেকগুলো বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে নেওয়া অনেক তথ্যও রয়েছে, তো সংক্ষিপ্ত আকারে সেগুলোকে আমরা তুলে ধরেছি। এরপরে এই বল চ্যাপ্টার ধারণাতে আমরা এই নবম শ্রেণীর উপযোগী যে আলোচনাটা এখানে সাধারণত হয়ে থাকে, বলের সংযোগ, অর্থাৎ দুটো বল যেহেতু ভেক্টর রাশি, কোন বস্তুর উপর দুটো বল প্রযুক্ত হচ্ছে, তিনটা বল প্রযুক্ত হচ্ছে, বস্তুটা গতি আলোচনা করব। তো তার আগে আমরা বলগুলো যেহেতু একটা ভেক্টর রাশি, সেই ভেক্টর রাশির যোগ করা বা বিয়োগ করা সহজ গাণিতিক বা বীজগাণিতিক নিয়ম অনুযায়ী তো হবে না, তো সেখানে আমরা সংযোগ সূত্র কিছু আমরা নির্ণয় জেনেছি, যেগুলো জানবো সেটা হচ্ছে কি ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র, তাহলে এই বলের সংযোগের যে সূত্রগুলো, এটা যে কোনো ভেক্টর রাশি অর্থাৎ যে সমস্ত ভৌত রাশিগুলোর দিক আছে, মানের সঙ্গে সঙ্গে দিক আছে, সেই সমস্ত ভেক্টর রাশিগুলোর যোগের ক্ষেত্রেও সেম এই সূত্রগুলো প্রযোজ্য হবে। তো ত্রিভুজ সূত্র কি বলছে, যে কোনো ভেক্টর কিংবা যে কোনো একটা বল, আমি যদি বলের ক্ষেত্রে বলি বলের সংযোগ সূত্র, তাহলে কোনো একটা ত্রিভুজের তো তিনটা বাহু থাকে, তিনটা বাহুর ক্রমান্বয়ে যে কোনো দুটো বাহুর দ্বারা যদি দুটো ভেক্টর রাশিকে আমরা বা দুটো বলকে আমরা প্রকাশ করি, তো সেই তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে নেওয়া তৃতীয় বাহুটা কিন্তু এদের লব্ধিকে নির্দেশ করবে।
বিষয়টা কি, ধরো আমরা এইখানে একটা বস্তু চিত্রায়িত করলাম, এর উপর দুটো বল প্রযুক্ত হচ্ছে, একটা F1 আর একটা মনে করছি F2 বল, দুটো ওই বস্তুটার উপর কাজ করছে। তো এই দুটো বস্তুর বল ওই বস্তুটার উপর কাজ করলে বস্তুটা কোন দিকে গতিশীল হবে, অর্থাৎ কোন বলের দ্বারা কিন্তু তার গতিটা নিয়ন্ত্রিত হবে, সেটা আমরা জানবো কি করে। তাহলে এই দুটো বলের যোগ করতে হবে। তো এই যোগের জন্য সেই সূত্রটা কি, এই দুটো ভেক্টর যে বলকে আমরা তাদের মান এবং দিক দিয়ে একটা ভেক্টর নামে চিহ্নিত করি, ভেক্টর বলে। তো সেই মান এবং দিক যুক্ত একটা যদি আমরা ছবি ত্রিভুজের বাহু নিয়ে থাকি, এই রকম ত্রিভুজ একটা যার বাহুর দৈর্ঘ্য এই বলটার সমান বাহু, তার জ্যামিতিক ভাবে তাকে প্রকাশ করছে, এবং অপর একটা ভেক্টর যে বলটা তাকে আমরা কিন্তু সেই মান এবং দিক একই রেখে এই বলের শেষ প্রান্ত থেকে বা এই ভেক্টরটার শেষ প্রান্ত থেকে ওই দ্বিতীয় ভেক্টরটাকে আমি যদি আবার প্রকাশ করি মান এবং দিক একই রেখে, এখানে ছবিটা একটু বড় ছোট বড় হচ্ছে, প্রকাশ করি, তাহলে এই বলটা হচ্ছে F1, এই বলটা হচ্ছে F2 বল। এই দুটো বলের লব্ধি যোগফল কি হবে না, এই যে বাহু দুটো দিয়ে অঙ্কিত ত্রিভুজটা আমি যদি কমপ্লিট বা সম্পূর্ণ করলে বিপরীত ক্রমে, এখানে দেখো ক্রমটা একই ছিল, পরপর নিয়েছিলাম, এটা কিন্তু বিপরীত ক্রমে নেওয়া তৃতীয় যে বাহুটা, এই বাহুটার মান এবং দিক এই দুটো বলের লব্ধিকে নির্দেশ করবে। অর্থাৎ দেখো এই বাহুটার মানকে তুলে নিয়ে তুমি যদি এখানে বসাও, যেটা পাবে এইটাই হচ্ছে লব্ধি বল F আর রেজাল্ট্যান্ট ফোর্সের দিক। অর্থাৎ বস্তুটা এখন যে না এই দুটো বল নেই, শুধুমাত্র এই F আর প্রযুক্ত হচ্ছে, সেই প্রযুক্ত বলের দ্বারাই তার গতি হবে ওই দিকে। তো এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। কি বলছে, তাহলে দুটো একই জাতীয় ভেক্টর রাশি বা দুটো একই জাতীয় আমরা যদি বল বলি, বলকে কোনো ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটো বাহু দ্বারা যদি পরপর প্রকাশ করে দিই, তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুর দৈর্ঘ্য, মান এবং দিকটাই হবে কিন্তু ওই দুটো বলের লব্ধির মান এবং দিক। এটা তো গেল ত্রিভুজ সূত্র। ঠিক একই রকমের আরো একটা সূত্র রয়েছে, সেই সূত্রটাকে বলা হচ্ছে আমরা সামান্তরিক সূত্র বলে থাকি। যে কোনো বস্তুর উপর প্রযুক্ত যে দুটো বলকে আমরা যদি সামান্তরিকের দুটো সন্নিহিত বাহুর দ্বারা প্রকাশ করে দিতে পারি, দুটো বল যে প্রযুক্ত হয়েছে তাকে যদি সামান্তরিক দিয়ে আমরা সেই দুটো বাহু দিয়ে একটা সামান্তরিক কল্পনা করি, দেখবে সামান্তরিকের যে কর্ণ, ওই দুটো বলের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত ওই সামান্তরিকের কর্ণটাই হবে ওই দুটো বলের লব্ধির মান এবং দিক। তো এটাই হচ্ছে, অর্থাৎ দুটো প্রযুক্ত বলগুলোকে কোনো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করে দিলে ওই সামান্তরিকের ওই ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণটা, সামান্তরিকের যে কর্ণটার মান এবং দিকটা ওই দুটো বলের লব্ধির মান এবং দিককে নির্দেশ করে। তো এটা সামান্তরিক সূত্র এবং ত্রিভুজ সূত্রের মধ্যে দেখতে পাচ্ছ তেমন কোনো পার্থক্য নেই। সেই ত্রিভুজ যেটা হয়েছিল, এখানে আমরা জানি কি ভেক্টরের ক্ষেত্রে যে দুটো মানে সামান্তরিকের ক্ষেত্রে দুটো যে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হয়ে থাকে, তো এই ক্ষেত্রে ত্রিভুজের এই বাহুটা যেটা ছিল এটা কিন্তু সামান্তরিকের অপর বাহুটা হচ্ছে। তো এরপরে যদি কোনো বস্তুর উপর অনেকগুলো বল প্রযুক্ত হচ্ছে আমরা ধরে নিই, তখন সেই বলগুলোর ফলাফল আমরা বের করব কি করে। তো আমরা কি করতে পারি, দুটো যোগ করে আলটিমেট রেজাল্টে পৌঁছতে পারি, কিংবা আমরা ওই সমস্ত যে বলগুলো প্রযুক্ত হচ্ছে বস্তুটার উপর, সেইগুলোকে যদি ক্রমান্বয়ে কোনো যে যেমন বহুভুজ একটা অঙ্কন করব যার বাহুর দ্বারা প্রকাশিত হবে। দেখো F1টা এইরকম ভাবে প্রকাশিত হয়েছিল, F2টাকে তারপরে ক্রমান্বয়ে আমি প্রকাশ করে দিলাম, F3টাকে প্রকাশ করে দিলাম যেভাবে প্রকাশিত হয়েছিল সমান্তরাল ভাবে নিয়ে, F4 দেখো F4 এই দিকে প্রকাশিত, নাম চিহ্নটাকে একটু বাঁকিয়ে দিচ্ছি দিতে করে সুবিধা হবে। F4টা দেখো, F4টা এইভাবে ধরো প্রযুক্ত হয়েছে, তাহলে F1, F2, F3 এইভাবে প্রকাশিত করে দিলে শেষ যে বাহুটা, বহুভুজটা কমপ্লিট করতে গেলে শেষ যে বাহুটা হবে, সেই বাহুটার বিপরীত ক্রমে নেওয়া বাহুটার মান এবং যে দৈর্ঘ্যটাই কিন্তু ওই সমস্ত মানে বলগুলোর লব্ধিকে নির্দেশ করবে। তো এতগুলো বলের লব্ধিকে নির্দেশ করবে। তো অনেকগুলো অর্থাৎ বহু সংখ্যক যদি বল প্রযুক্ত হয়, তাকে বহুভুজ সূত্রের সাহায্যে
জ্যামিতিক ভাবে কিন্তু আমি অঙ্কন করে তার মান দিকটা নির্ণয় করতে পারি। এটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে। তো এই পদ্ধতিটা অত্যন্ত সময় সাপেক্ষ। তো এই পদ্ধতিটার পরিবর্তে আমরা উপাংশ বিভাজন করে কিন্তু এই যে ভেক্টরগুলোর লব্ধি নির্ণয় করতে পারি। সেই উপাংশ বিভাজন করার মধ্য দিয়ে আমরা, তো উপাংশ বিভাজনটা এখন কি জিনিস সেইটা আগে জানলে, তো উপাংশ বিভাজন দ্বারা যে বহুভুজ যে অনেকগুলো বল বা ভেক্টর রাশির যোগফলটা আমরা কিন্তু নির্ণয় করতে পারি। উপাংশ বিভাজন কি, যে কোনো একটা ভেক্টর বা বল, এক্ষেত্রে যদি আমরা বলটাকেই বলি, যে কোনো একটা বলকে আমরা পরস্পর লম্ব দুটো উপাংশতে আমি ভেঙে ফেলতে পারি। যেমন ভাবে দেখো, একটা সামান্তরিক সূত্রতে আমরা দুটো সামান্তরিক সন্নিহিত বাহু যে লব্ধিটা কর্ণ বরাবর হয়েছিল, তাহলে কর্ণ বরাবর প্রযুক্ত হওয়া কোনো ভেক্টর বা বলটাকে কিন্তু আমরা দুটো সামান্তরিক দুটো সন্নিহিত বাহুতে প্রকাশ করে দিতে পারি। ঠিক একইভাবে আমি যদি ওই সামান্তরিক নয় দুটো পরস্পর লম্ব উপাংশতে ভেঙে দিই, তাহলে আরো বিষয়টা সহজ হবে। ধরো মনে করছি এই যে বলটা কাজ করছে তাকে থিটা কোণ করে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর আমি ভেঙে ফেলতে চাইছি। তো এই উপাংশটাকে আমি এক্স অক্ষ বরাবর উপাংশটাকে এফ এক্স নাম দেব, ওয়াই বরাবর উপাংশটাকে আমি নাম দেব এফ ওয়াই। তো এফ এক্স এই মানটা আমরা জানি এফ এর মান ইন্টু কস থিটা, আর ওয়াই উপাংশের মানটা হবে এফ সাইন থিটা। তোমরা যখন যে বিভিন্ন কোণানুপাত পড়বে সেখানে জানবে যে কস থিটা মানে কি, কোন ত্রিভুজের কোন কোণের কস যে মানে নেওয়া মানেই হচ্ছে তার হচ্ছে কিনা ভূমি ভাজিতক ভূমি বাই হচ্ছে অতিভুজ। যে কোনো সমকোণী ত্রিভুজের কোণানুপাত, আমরা সমকোণী ত্রিভুজটা এখানে নেব। তো এই ক্ষেত্রে cos থিটা যদি বলে, ভূমিটা দেখো, ভূমিটা হচ্ছে ধরো ও এ বি সি নাম দাও, ও এ বাই ও বি। ভূমিটা হচ্ছে ও এ আর ও বিটা হচ্ছে অতিভুজ। তাহলে তুমি পেয়ে যাচ্ছ ও এ সমান হচ্ছে ও বি cos থিটা, অর্থাৎ ও বিটাই তো এফ cos থিটা, আর ও এটাকে আমরা বলছি এফ এক্স। ঠিক সিমিলার ভাবে তোমরা সাইন থিটা তোমরা জানবে, সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই ওবি। তো এখান থেকে তোমরা এবি যেটা এটাই হচ্ছে কিন্তু এবিটাই হচ্ছে এফ ওয়াই, অর্থাৎ এফ ওয়াই সমান হচ্ছে এফ সাইন থিটা। এইভাবে দুটো উপাংশতে আমরা বিভাজন করতে পারি। তো এই রকম ভাবে যে কোনো ভেক্টর গুলোকে আমরা পরস্পর লম্ব উপাংশে ভেঙে ফেলতে পারি, একে বলা হচ্ছে লম্ব উপাংশী বিভাজন। তো এইভাবে ভেঙে ফেললে বহুভুজ সূত্রর পরিবর্তে আমরা যে উপাংশ বিভাজন সূত্র বলছি, তার প্রত্যেকটা ভেক্টর রাশিকে আমরা যদি এখানে দেখো পরস্পর লম্ব দুটো অক্ষতে ভেঙে ফেলি, একটা প্লাস এক্স, এটা মাইনাস এক্স, প্লাস ওয়াই, মাইনাস ওয়াই, এইভাবে বিভিন্ন ভেক্টর গুলোকে সেই অনুযায়ী কোনটা প্লাস দিকে বা মাইনাস দিকে ভেঙে নেওয়ার পরে প্লাস মাইনাসে ভেঙে নিলেই তারা সরল বীজগাণিতিক যোগ বিয়োগ হয়ে যাবে। তারপরে তাদের লব্ধি, আবার ধরো এফ এক্স বরাবর সবগুলোকে আমি যোগ করে নিলাম, সব এফ এক্স গুলোর যোগফল, এফ ওয়াই আমি পেয়ে গেলাম সবগুলো এফ ওয়াই এর যে উপাংশগুলো যোগ করে নেওয়ার পরে তাদের এখন রেজাল্টেন্ট এফ পাবো রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এফ ওয়াই এর স্কোয়ার। এফ এক্স আর ওয়াই স্কোয়ার করে তখন আমরা কিন্তু তার উপাংশ মানগুলো আমরা পাবো। তো এইভাবে তো এই বলের উপাংশ বিভাজন বা বলের সংযোগ সূত্র করার পরে তোমরা এর কিছু যে অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রয়োগগুলো কিন্তু আমরা আলোচনা করব। যে প্রয়োগে দেখব যেখানে যে একটা পাখির উড্ডয়ন, একটা পাখি যখন আমরা সাপোজ বলছি তার দুটো ডানা আছে, এটা একটা ধরো সাপোজ আমরা পাখির ছবি আঁকলাম, এই পাখিটা এই ডানা দিয়ে যখন সে বায়ুর উপরে আঘাত করবে, বল প্রয়োগ করছে, তো আমরা নিউটনের গতিসূত্র থেকে পাবো জানি যে এই বরাবরই ঠিক বিপরীত বল তার ডানার উপর প্রযুক্ত হবে। তো এই ডানার উপর প্রযুক্ত হওয়া দুটো বলের কে যদি তার লব্ধি বরাবর কিন্তু পাখিটা উড়তে শুরু করবে, অর্থাৎ দুটো বল যেখানে ডানা দিয়ে সে বায়ুর উপরে প্রয়োগ করেছিল সেই দুটো বল তার বিপরীত
যে সমান মানের বল বায়ু থেকে সে পাচ্ছে, সেই দুটো বলের লব্ধি অর্থাৎ দুটো বলের যোগফল, সেই দুটো বলের যোগফল করতে গেলে আমরা জানি সেই দুটো বলকে আমি যদি কোনো যে সামান্তরিক দুটো সন্নিহিত বাহুতে মান এবং দিক বরাবর প্রকাশ করে দিই, তাদের লব্ধি বরাবর তাদের রেজাল্ট অর্থাৎ পাখিটা সোজা উপরের দিকে উঠতে থাকবে। এখন কোনো দিকে বাঁকতে চাইলে, কোনো দিকে বাহুটাকে কম বল প্রয়োগ করলে সেটা তখন ছোট হবে, তখন পাখিটা কিন্তু তার লব্ধি অন্য সেই বিপরীত বাহুর দিকেই সে বেঁকে যাবে। অর্থাৎ কোনো একটা বল যখন ছোট হবে, দেখো এই বলটা ছোট, বিপরীত এই যে ডান দিকে ডানা দিয়ে কম বল প্রয়োগ করছে, তাহলে কম বাধক বিপরীত বল পাচ্ছে, এবং এই বাহুতে বেশি দিয়েছিল, তাহলে এই দিকে বেশি বল পাবে। তাহলে এই দুটোর লব্ধি তখন কি হবে, একটু সামান্য লব্ধি বেঁকে যাবে, অর্থাৎ সোজাসুজি না উঠে গিয়ে একটু বাঁকা ভাবে। অর্থাৎ পাখিটা কোন দিকে বাঁকতে চাইছে সেটা তার ওড়ার সময় সে নিজেই স্থির করবে, কোন ডানা দিয়ে বেশি বল প্রয়োগ করবে না করবে। এইভাবে পাখির উড্ডয়নের সময় আমরা এই যে বলের ভেক্টর সংযোগ সূত্রটা প্রয়োগ করতে পারছি। কিংবা দ্বিতীয়ত আমরা একটা প্রয়োগ করতে পারছি নৌকাকে যখন কোনো জায়গা থেকে টেনে নিয়ে যাওয়া হয়, তার একটা নৌকা মনে করো একটা, এই নৌকাটিকে দুটো বল প্রয়োগ করে আমি দু পাড়ে থেকে দুজন ব্যক্তি টেনে নিয়ে যাচ্ছে, তাহলে নৌকাটা সোজাসুজি সেই লব্ধি বরাবরই কিন্তু এগিয়ে যাবে। তো এইভাবে আরো কিছু প্রয়োগগুলো তোমরা নিশ্চয়ই পড়লে তোমরা সেটা বুঝে শুনে উত্তর দিতে পারবে। অর্থাৎ ভেক্টর রাশি হিসাবে ভেক্টর যোগের ক্ষেত্রেও উত্তর দিলে প্রশ্ন জিজ্ঞেস করলে তোমরাও পারবে। যে কোনো শুধু বল নয়, বল ছাড়া যে কোনো ভেক্টর রাশি, কোন কোন ভেক্টর রাশিগুলো হতে পারে আমরা যেগুলো পড়েছি, সরণ একটা ভেক্টর রাশি, তারপরে বেগ একটা ভেক্টর রাশি, ত্বরণ একটা ভেক্টর রাশি, মন্দন একটা ভেক্টর রাশি। এই সমস্ত ভেক্টর রাশিগুলোর সংযোগ বা যে উপাংশ বিভাজনের ক্ষেত্রেও কিন্তু বলের ক্ষেত্রে আমরা যেগুলো পড়লাম সেইগুলোও কিন্তু প্রযোজ্য হবে। তো এইবারে আজকের যে আলোচনাটা আমরা করছিলাম বল সম্পর্কিত প্রাথমিক ধারণাগুলো, বলের শুধু সংযোগ সূত্র এবং বিভাজন সূত্র কিংবা যে বিভিন্ন উপাংশ বিভাজন দ্বারা সংযোগ সূত্র, এইগুলো জানলাম। এর পরবর্তী যে ক্লাসে আমরা বল যে নির্ণয়, অর্থাৎ যেখানে আমরা নিউটনের গতিসূত্রগুলোকে প্রয়োগ করব এবং সেখানে বলের মান নির্ণয় করব, এবং বিভিন্ন বিশেষ কয়েক প্রকার বল, বিশেষ করে টান, ঘর্ষণ বল, এইগুলো নিয়ে আমরা বিজ্ঞানের প্রত্যেকটা শাখায় আলাদা আলাদা শাখায় আলোচনা করব। তো নিউটনের গতিসূত্র গুলো আমরা আলোচনা করার পরে যে বলের মান নির্ণয়ের আরেকটা ভিডিও আমরা আনবো, যেখানে বলের মান নির্ণয় সহ বলের যে প্রয়োগের ফল সেইগুলো, অর্থাৎ সৃষ্ট ত্বরণের মান, কোন কোথাও বেগের মান, এইগুলো আমরা নির্ণয় করব পরবর্তী ক্লাসে। সেখানে হবে সেটা গাণিতিক যে প্রশ্নের সমাধানের ক্লাস। তো সেই ভিডিওটাকে তো আমরা নিউটনের গতিসূত্র যে চ্যাপ্টারগুলোকে গতিসূত্রগুলো আলোচনা করার পরেই কিন্তু সেই বলের যে গাণিতিক প্রশ্নের ভিডিওটাকে আমরা নিয়ে আসব, তোমরা সেটা দেখবে। তো তারপরে বিশেষ করে তোমরা বইটাকে ভালো করে পড়বে এবং তোমাদের মনে কোথাও কোনো প্রশ্ন এলে তোমরা কমেন্টে জানাবে।